আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূরজাহান খাতুন, সহকারী শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আশা করি তোমাদের ঘরে সবাই সুন্দরভাবে নিরাপদে আছো এবং পড়াশোনা করছো। তো তোমরা এখন প্রযুক্তির সঙ্গে আছো। এই প্রযুক্তি নিয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, তোমরা সবাই কি উপভোগ করছো সেটা? আমি কিছুক্ষণ ছিলাম বেশ শুরুর দিকে, তখনও শুরু হয়নি, আয়োজন চলছে ময়মনসিংহ অনলাইন স্কুলে বিতর্ক পক্ষ থেকে। আমি তোমাদের বলছি, তোমরা আসলে সবাই সব দিক থেকে খেয়াল করবে, সব কিছু দেখবে, শুনবে এবং নিজের পড়াটুকু আয়ত্ত করবে। তো আমরা চলো আলোচনায় ফিরে যাই। আজ আমি এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয় নিয়ে। আমার আলোচনার বিষয় ছিল ত্রিগুণমিতি। এর আগে আমরা ক্লাস করেছি সম্ভবত তিনটা ক্লাস হয়েছে হয়তো। তো সেই গত দিনের আলোচনা থেকে একটু যদি আমরা মনে করার চেষ্টা করি, আমরা শিখেছিলাম ত্রিগুণমিতির বিভিন্ন মান, বিভিন্ন অনুপাতের মানগুলো কি হয়, সেই চার্টটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে চলো আমরা ত্রিগুণমিতিক অনুপাতের মানের সীমাবদ্ধতা নিয়ে প্রথমে একটু কথা বলি। ত্রিগুণমিতির মানগুলোর লিমিটেশনটা কি আসলে, বা কোনো ত্রিগুণমিতিক অনুপাতের আদৌ কি লিমিটেশন আছে কি নেই, সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করি প্রথমে, তারপরে ভিতরে অনুশীলনের দিকে যাই। চলো ত্রিগুণমিতির সেই পরিচিত চিত্র, যদি হয় পি বিন্দু ও এক্স ওয়াই, এই রশ্মিটা ও এ, এটা যদি এক্স হয়, এটা ওয়াই হয়, পি বিন্দু স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, আর অতিভুজ আর হবে, এটাকে নাম যদি দেই অতিভুজ আর। এখান থেকে আমরা আর এর মানগুলো বের করতে পারি। মানটা ধরো চিত্র অনুযায়ী আর সমান অথবা আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা কেন এক্স ওয়াই ধরলাম নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে মূল বিন্দু থেকে ও এম এর দূরত্ব এক্স, এক্স স্থানাঙ্কে এক্স, আর পি এম এর দূরত্ব ওয়াই, পি বিন্দু স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এখন যদি আমরা পি ও এম সমকোণী ত্রিভুজ কল্পনা করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এটা সবাই আমরা জানি। এখন এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই দুইটার যোগফল আর স্কয়ারের সমান। তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কি হইতে পারে বলো তো? যদি আমি বলি এক্স স্কয়ারটা, তাহলে কি হবে? এক্স স্কয়ারটা লেস ইকুয়াল আর স্কয়ার, সেম ওয়াই স্কয়ারটা লেস ইকুয়াল আর স্কয়ার। যদি ওয়াই শূন্য হয় তাহলে এক্স থাকবে, তখন এক্স স্কয়ার আর স্কয়ার সমান হবে, আর তা নাহলে দুইটার যোগফল ছোট হবে। তো এখন ওই প্রত্যেকটা আর স্কয়ারের চেয়ে ছোট হবে। এখন যদি আমরা মডুলাস করি, মডুলাস অফ এক্স লেস ইকুয়াল আর, অর্থাৎ বর্গমূল করলাম, তাহলে এই মডুলাস অফ এক্স লেস ইকুয়াল আর, এই কথাটা দ্বারা তুমি কি বুঝো? এই কথা দ্বারা আমরা বুঝি, দেখো এই পাশে যদি আসি, মডুলাস অফ এক্স, এক্স যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার ইকুয়াল 0 হয়, গ্রেটার দেনই বললাম, তাহলে এক্স ইকুয়াল টু আর হবে। এক্স এর মানটা মডুলাস তুলতে গেলে এক্স এর মানটা হবে প্লাস লেস ইকুয়াল আর। আর যদি হয় এক্স লেস দেন 0, 0 এর চেয়ে ছোট, এক্স এর সমান হলে তো আর এর মান শূন্যের সমান বা শূন্যের চেয়ে ছোট, যদি এক্সটা শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড়,
তাহলে x যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, -x লেস ইকুয়াল r। এখন দুইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে কি হবে, আমরা কি এখানে একটুখানি ভুল করছি। x স্কয়ার প্লাস y স্কয়ার যদি r স্কয়ারের সমান হয় তাহলে x স্কয়ারটা r স্কয়ারের সমান বা ছোট। এখন আমি r যদি তুলনা করি, এটাকে যদি চেঞ্জ করতে চাই, মাইনাস অ্যাভয়েড করতে চাই, তাহলে x লেস ইকুয়াল মাইনাস r। ঠিকই আছে, ভুল নয়, ঠিকই আছে, x লেস ইকুয়াল মাইনাস r। এখন এইটাকে আর এইটাকে যদি সমন্বয় করো তুমি, মাইনাস r এর সমান বা মাইনাস r এর চেয়ে ছোট, r এর সমান বা এখানেও কি হবে, সরি মাইনাস যদি তুমি গুণ করো তাহলে কি হয়ে যাবে, চিহ্নটা অসমতার দিকটা পাল্টে যাবে। তাহলে মাইনাস r এই পাশে নিয়ে আসলে হবে এইরকম। এখন যদি এই দুইটাকে তুমি সমন্বয় করো, এখানে মাইনাস r আগে লিখলাম, লেস ইকুয়াল x লেস ইকুয়াল r, এরকম একটা ফর্ম চলে আসলো না? দেখো, এখন মডুলাস অফ x লেস ইকুয়াল r, এই কথার অর্থ x এর মান যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে মডুলাস তুলতে গেলে -x হবে, আর যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে কি হবে, মডুলাস তুলতে গেলে x এর মান x এই থেকে যাবে। তো এই মডুলাস অফ x লেস ইকুয়াল r যে কথা, এটা আর এটা সমার্থক। তাহলে আমি লিখতে পারি কি, বা -r লেস ইকুয়াল x লেস ইকুয়াল r। এখন এই অসমতাটা, এই পর্যন্ত নিশ্চয়ই তুমি ক্লিয়ার। এই অসমতাটা যদি আমি 8 দ্বারা ভাগ করি মনে করো, তাহলে কি হয়ে যাবে, -1 লেস ইকুয়াল x বাই r লেস ইকুয়াল 1। এখন এই চিত্র অনুযায়ী আমাদের সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ y বাই r, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ x বাই r। আমার এখানে চলে আসছে x বাই r, তাহলে কি হবে দেখো, -1 লেস ইকুয়াল cos থিটা লেস ইকুয়াল 1। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি cos থিটার মানটা -1 এর সমান বা -1 এর সমান বা 1 থেকে ছোট, একটা লিমিট চলে আসলো। এখন এখানে যদি আসো সেম y স্কয়ার লেস ইকুয়াল r স্কয়ার, তাহলে আমরা আগের মতোই মডুলাস অফ y লেস ইকুয়াল r। এখন আমি যদি ওই পর্যায়ে চলে যাই, -r লেস ইকুয়াল y লেস ইকুয়াল r, ভাগ করো, -1 লেস ইকুয়াল y লেস ইকুয়াল r, কি আসবে -1। এখন সরি, এখানে r দিয়ে যদি ভাগ করো তাহলে r নিচে চলে আসবে, এখানে 1 আসবে। আর একটু ক্লিয়ারলি লিখি, -1 লেস ইকুয়াল y বাই r লেস ইকুয়াল 1। এখন -1 লেস ইকুয়াল, দেখো y বাই r, এটা ছিল সাইন থিটা, তাহলে আসলো সাইন থিটা লেস ইকুয়াল 1। এখানে আসলো cos থিটা, -1 লেস ইকুয়াল cos থিটা লেস ইকুয়াল 1। তাহলে আমরা আমাদের বইয়ে আছে, আমরা জানি যে সাইন থিটা এবং cos থিটার মানগুলো -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এখন এটা যদি আমি সংখ্যা রেখায় দেখাই তাহলে কেমন হবে, দেখো সংখ্যা রেখায় যদি আমি এটা স্থাপন করি, এখানে যদি 1 ধরা হয়, এটা যদি -1 ধরা হয়, এটা 0। এটাকে তুমি করো, এখানে করো গোল বৃত্ত, যেহেতু -1 এর সমান এবং 1 এর সমান বা 1 থেকে ছোট, -1 থেকে বড়, তাহলে অবশ্যই বৃত্তটা ভরাট হবে। এরকম করে এই বৃত্তটা ভরাট হবে, অর্থাৎ 1 সহ 1 এর চেয়ে ছোট, -1 সহ -1 এর চেয়ে বড়, এই যে এইখানে থাকবে মানগুলো cos থিটা এবং sin থিটা। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বলো তো sin থিটা এবং cos থিটার মানের লিমিটেশন কি, অর্থাৎ তারা কি কি মান ধারণ করতে পারবে, কতটুকু তার সীমানা, তখন তুমি বলবে -1 থেকে 1 পর্যন্ত।
অর্থাৎ -1 সমান -1 থেকে বড়, 1 সমান 1 থেকে ছোট। তাহলে আমরা এই পর্যায়ে আসলাম। এখন যদি এই কোস আর সাইনের সঙ্গে রিলেটেড কি তোমরা নিশ্চয়ই জানো। কি কি বলো তো? সাইনের সঙ্গে রিলেটেড কোসেক, কজের সঙ্গে রিলেটেড সেক। দেখো আমরা যদি এরকম করি -1 লেস ইকুয়াল cos থিটা মানে কি 1/sec থিটা লেস ইকুয়াল 1। এখন যদি আমি ইনভার্স করি, তুমি জানো কি এই যে একটু আগে হয়তো বেশি বিশ্লেষণ হয়নি, যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতার দিক পাল্টে যায়। এই পাশে আলোচনায় ছিল অসমতা, নিশ্চয়ই তোমরা এতদিনে পড়েছো। অসমতা হলো দুইটা মানের তুলনা, ছোট অথবা বড়। আমাদের ছোট, বড় এবং সমান এই তিন ক্ষেত্রে তিন ধরনের সাইন ইউজ করি। যেমন যদি সমান হয় তো সমান, যেমন x = y, x less than y, x greater than y। এই তিন ধরনের সম্পর্ক হতে পারে দুইটা জিনিসের মধ্যে, দুইটা রাশির মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে, তাই তো? ছোট, বড় বা সমান। এই যে সমান যদি না হয় তাহলে হলো অসমান, আর অসমান থেকে চলে আসে কি কথাটা? অসমতা। এখন সমান বা ছোট, সমান বা বড় এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের চিহ্নগুলো ইউজ করি। তাহলে অসমতার ক্ষেত্রে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করো প্রত্যেক পক্ষকে তাহলে কি হয়ে যাবে? অসমতার দিক পাল্টে যাবে। যদি তুমি ইনভার্স করো তাহলে কি হবে? অসমতার দিক পাল্টে যাবে। তাহলে -1 লেস ইকুয়াল 1/sec থিটা তো নরমালি নিয়মে আসছে, cos থিটার ইনভার্স 1/sec থিটা। এখন যদি আমি sec থিটা আনতে চাই তাহলে কি হয়ে যাবে? দেখো আগে ছিল 1/sec থিটা, এখন কি আসলো? শুধু sec থিটা। এখন যদি এটাকে ব্যাখ্যা করো, sec থিটার মানটা 1 এর সমান বা 1 থেকে বড়, আবার নিচের দিকে যদি আসো তাহলে -1 এর সমান বা -1 থেকে ছোট। তাহলে এখন সংখ্যা রেখায় দেখো তো, আগে ছিল cos থিটা আর sin থিটার মানটা এই জায়গায় সীমাবদ্ধ। এখন sec থিটার মানটা কি হবে? -1 এর চেয়ে নিচের দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে সে এরো চিহ্ন হয়ে, এই দিকে চলে যাবে সে। এখন আর এখানে থাকবে না। এটা হলো sin থিটা cos থিটা এর মানের জন্য, এটা হলো sec থিটা মানের জন্য। সেম আসবে ওই cosec থিটার ক্ষেত্রে, অর্থাৎ cosec থিটা এবং sec থিটার মানগুলো লিমিটেশন বা সীমানাটা তাদের -1 থেকে ছোট বা -1 এর সমান, 1 থেকে বড় বা -1 +1 এর সমান। এই হলো সাইন, cos, sec, cosec। আর বাকি থাকলো কি বলতো? কি বাকি থাকলো? থাকলো tan থিটা এবং cot থিটা। আসলে tan থিটা এবং cot থিটার অনুপাতের মানের এখানে কোনো এরকম কোনো সীমানা নির্ধারণ করা যায় না। তাহলে আমরা একটা ত্রিকোণমিতির চিত্র থেকে সাইন থিটার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানে 4টা অনুপাতের লিমিটেশনটা আমরা খুঁজে বের করলাম। এখন আসো আবার যদি প্রশ্ন করি তোমাদের, বলো সাইন থিটা এবং cos থিটার সীমানা কি? তুমি কি বলবে? বলবে -1 থেকে 1 পর্যন্ত। তোমার বইয়ে পৃষ্ঠা হলো 169, ওখানে দেওয়া আছে একটুখানি 4 লাইন করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, ছোট্ট করে 4 লাইন। কিন্তু যদি এভাবে ব্যাখ্যা করো তাহলে ডিটেলস বুঝতে পারবে। আর তুমি যদি মনে করো বইয়ের মতো করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো অন্যরকম প্রসঙ্গে। sin থিটা cos থিটা কোন চতুর্ভাগে কে ধনাত্মক কে ঋণাত্মক, এই প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলি, আমরা চতুর্ভাগ আঁকালাম। x y y dash x x dash। তাহলে তুমি জানো এখানে প্রথম চতুর্ভাগ x ও y ধনাত্মক যে ভাগটা, এখানে x এর মানও ধনাত্মক, y এর মানও ধনাত্মক, সেই ভাগটা হলো প্রথম, বাম পাশে দ্বিতীয়, এখানে তৃতীয়, এখানে চতুর্থ। তো
তো স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 8-এ তুমি এরকম চতুর্ভাগ করা শিখেছো, অর্থাৎ দুইটা পরস্পর ছেদী সরল রেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে 4টা ভাগে বিভক্ত হয় এলাকাটা। তো সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে ছিল x এর মানও প্লাস y এর মানও প্লাস, এখানে কি হবে x এর মান মাইনাস y এর মান প্লাস, অর্থাৎ y অক্ষের ধনাত্মক ভাগ এটা, y অক্ষের ঋণাত্মক দিক নিচেরটা। এখানে কি হবে x এর মানও মাইনাস y এর মানও মাইনাস, এখানে কি হবে x এর মান প্লাস y এর মান মাইনাস। এরকমগুলি তুমি জানো। এখন তোমাকে যদি বলা হয় থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কথার অর্থ আমরা কি জানি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই কোয়াড্রেন্ট, এই চতুর্ভাগ তো 90 ডিগ্রি এক সমকোণ। তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের এই অংশটা এইভাবেই থাকবে। এইখানে যদি তুমি একটা আগের মতো লম্ব আঁকাও, পিএম নাও, এটা যদি থিটা হয়, যেখানে থিটা সূক্ষ্মকোণ, থিটাটা কি হবে 0 লেস দেন থিটা, মানে এখানে সূক্ষ্মকোণটা যদি বুঝাইতে চাও লেস দেন π/2। আচ্ছা, π/2 সম্পর্কে ধারণা আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারেই হয়ে গেছে। আমরা ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে নেই সেইভাবে সম্পর্কগুলো। 1 ডিগ্রি সমান, আবার যদি একটু আলোচনায় চলে আসি, 1 ডিগ্রি সমান কি π/180। তাহলে আমরা যদি বলি 30 ডিগ্রি সমান কি, তাহলে কি হবে π/6। যদি করো এরকম π × 30 ডিগ্রি, আর এখানে যদি আমি লিখি 180 ডিগ্রি, তাহলে কি আসবে π/6। যদি 45 ডিগ্রি নিয়ে আসি তাহলে কি হবে π/4। ক্যালকুলেশন করে এভাবে যদি আগাও, যদি 60 ডিগ্রি হয় তাহলে কি হবে π/3। অর্থাৎ এখানে 60 যদি হয় কাটো তাহলে 3 আসবে। তাহলে কিভাবে মনে রাখবে, নরমালি 3 থাকলে 6 হবে, 6 থাকলে 3 হবে, আর 45 মানে π/4। 90 ডিগ্রি হলো π/2, আর 180 ডিগ্রি হলো π এর সমান। তাহলে আমরা যদি বলি থিটা সূক্ষ্মকোণ তাহলে কি হবে 0 লেস দেন থিটা লেস দেন π/2, অর্থাৎ 0-র চেয়ে বড় 90-এর চেয়ে ছোট, এমন লিমিটেশনটা বোঝাতে আমরা বলি থিটা সূক্ষ্মকোণ। তো থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? সবাই বলতে পারবে, হবে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে এটাকে যদি আমি x ধরি, এটা যদি y ধরি, অবশ্যই হবে, কারণ স্থানাঙ্কে তাই আসে, পি বিন্দুর স্থানাঙ্ক xy, এটা হবে r। অতিভুজ সবসময় ধনাত্মক ধরা হয়, সর্বদাই ধনাত্মক। তাহলে x আর y প্রথম চতুর্ভাগে ধনাত্মক। কিন্তু যদি দ্বিতীয় চতুর্ভাগে যাও, থিটা যদি স্থূলকোণ হয়, থিটা স্থূলকোণ যদি হয় তাহলে লিমিটেশনটা কি হবে 0 না π/2 এর চেয়ে বড়, π/2 লেস দেন থিটা লেস দেন π। এটা হলো π/2, এটা π/2, তাহলে দুইটা মিলে হবে কি π। তাহলে এখানে আমাদের থিটাটা স্থূলকোণ, π/2 এর চেয়ে বড়, π এর চেয়ে ছোট, এইখানে অবস্থিত। যদি হয় এখানে অবস্থিত, এইরকম করে যদি যায়, এই বাহুর থেকে যদি লম্ব আঁকাও এখানে থিটা, তাহলে এটা পি কি আছে এখন এম, এটা কিন্তু ঋণাত্মক দিক -x, আর এটা y ধনাত্মক সবসময়, আর তো পজিটিভ, তাহলে কি হবে এখানে -x y। তাহলে -x মানে ভূমি, তাহলে ভূমির সাথে রিলেটেড যেগুলো সেগুলো ঋণাত্মক হবে, আর ভূমি রিলেটেড নয় যে অনুপাতগুলো সেগুলো ধনাত্মক হবে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে এই ঘরটা বা এটা সাইন এবং কোসেকের, তারা ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক, বাকি চারটা। তাহলে প্রথম কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ সকলেই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ধনাত্মক, সেম তৃতীয় চতুর্ভাগে যদি আসো ভূমি এবং লম্ব দুইটাই ঋণাত্মক, দুইটা ঋণাত্মক মিলে কি হয়ে যায়
মনে করো তুমি যদি এইভাবে চিত্রটা আঁকাও, এটা মাইনাস থাকলো, এইভাবে আঁকাও থিটা, তাহলে কি হবে, এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন যদি ট্যান থিটা তুমি নাও, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, দুইটা ঋণাত্মকে ধনাত্মক। সেম কট থিটা সমান কি হবে, মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। এই দুইটাই কেবল ধনাত্মক মান আসবে, আর বাকি সবগুলো ঋণাত্মক। অর্থাৎ ভূমি এবং লম্ব দুইটাই ঋণাত্মক, লম্ব আর ভূমির যে অনুপাত তারাই কেবল ধনাত্মক থাকবে, বাকিগুলো ঋণাত্মক। একই রকম ভাবে এটা হলো সকলের জন্য পজিটিভ, সকল অনুপাতের জন্য পজিটিভ। প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট সাইন এবং কোসেকের জন্য পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে গিয়ে টেন এবং কটের জন্য পজিটিভ, অন্যগুলো নেগেটিভ। চতুর্থ কোয়াড্রেন্টে এসে কজ এবং সেক, কারণ এখানে ভূমি ধনাত্মক, কিন্তু এইভাবে যদি আঁকাও তাহলে কি হয়ে যাবে, ওয়াইটা ঋণাত্মক হবে। ওয়াইটা যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াইটা হচ্ছে লম্ব, তাহলে লম্বর সাথে যে অনুপাতগুলো যুক্ত থাকবে তারা হবে ঋণাত্মক, আর ভূমি আর অতিভুজের সাথে যা থাকবে সে হবে ধনাত্মক। তাহলে ভূমি বাই অতিভুজ হলো কস থিটা, তাহলে কস থিটা ধনাত্মক, অনুরূপভাবে সেক থিটা ধনাত্মক। তাহলে কস এবং সেক সেটা হলো চতুর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক। তাহলে আমরা যদি এইভাবে মনে রাখি অল সাইন টেন কজ, দেখো তো মনে রাখতে সুবিধা হয় কিনা। আমরা যদি এইরকম করে দেখি, এটা হলো অল, এটা সাইন, এটা টেন, এটা কজ। এখন তুমি বলতে পারো সাইনের সাথে তো কোসেক আছে, তাহলে কোসেক লিখলেন না কেন? অবশ্যই প্রশ্নটা তুমি করতেই পারো। তোমার মনে রাখার সহজ কৌশল হলো, তুমি জানো সাইনের সাথে রিলেটেড কোসেক। সাইন যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই কোসেক ধনাত্মক, টেন যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই কট ধনাত্মক হবে, কারণ ইনভার্স করলেই যে মানটা সেটাই হবে কট। সেম কজ, কজের ক্ষেত্রেও কজ যদি ধনাত্মক হয় তাহলে সেক ধনাত্মক। এখন আমরা মনে রাখবো অল সাইন টেন কজ, পারবি তো মনে রাখতে, অল সাইন টেন কজ। এখন এই করতে গিয়ে আমরা যদি একটা অনুপাতের মান চিত্রের সাহায্যে এবং ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে বের করতে চাই, দেখো একটা প্রশ্ন, মনে করো থিটা সূক্ষ্মকোণ, থিটা দেওয়া আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি একটু আগে পাই বাই দিয়ে বুঝাই তোমাদের বললাম, থিটা সূক্ষ্মকোণ হলে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2 এইরকম আসবে। যদি এরকম থাকে তাহলে তুমি বুঝতে পারো সূক্ষ্মকোণ বললে সূক্ষ্মকোণের যে অর্থ, এই 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2 অর্থ একই। এখন দেওয়া আছে সাইন থিটা সমান হাফ। তুমি এই সম্পর্ক থেকে অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করো বললাম। এখন আর কোনো কিছু যদি উল্লেখ না থাকে, তোমার ক্ষেত্রে সহজ পন্থা হলো চিত্রে তুমি উপস্থাপন করবা এই মানটাকে। তখন তুমি একটা চিত্র আঁকাও আগের মতো। এখন তুমি এই অক্ষটা না আঁকলেও চলো সরাসরি একটা ত্রিকোণমিতি, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। এখন এইখানে পি, এটা এম, ও, যেহেতু থিটা সূক্ষ্মকোণ এইভাবে আঁকবে। আমরা জানি কি লিখবো, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সমান কি দেওয়া আছে 1/2। এটা কি দেওয়া আছে, দেওয়া আছে লম্ব বাই অতিভুজ। তো আমরা পাশের চিত্র অনুযায়ী কি পাই, চিত্র অনুযায়ী পাই, দেখো আমরা এটাকে সাবমিট করে চিত্রে লম্ব 1 অতিভুজ 2। তাহলে ওএম কি বের করতে পারে, ওএম সমান
OM সমান রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কারণ অতিভুজ বের করতে যাচ্ছি। তাহলে রুট ওভার, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য, তোমরা সবাই জানো। তাহলে 4 - 1 = √3 OM। তাহলে OM সমান √3 লিখলাম। এখন তোমার সাইন থিটার মান পাওয়া গেছে, দেওয়া আছে, তুমি অন্য সবগুলো অনুপাত চট করেই বের করে ফেলতে পারবে। যেমন তুমি যদি cos থিটা বের করতে চাও, তাহলে কি আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ √3/2, তারপরে tan থিটা সমান লম্ব বাই ভূমি, তারপরে cot থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে √3 লিখবো শুধু। তারপরে কি থাকে sec থিটা সমান 2/√3 এবং cosec থিটা সমান 2, হাফটাকে শুধু 2, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তো 1 আর লিখতে হয় না, 2। এখন দেখো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা একটা অনুপাত যদি দেওয়া থাকে চিত্রের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা অন্যান্য অনুপাতগুলোর মান বের করতে পারি। এখন যদি এইভাবে না করে তুমি ত্রিকোণমিতিক অভেদের সাথে তুলনা করো, দেখো এটা আমি কত সহজে মানগুলি বের করে ফেললাম। এখন আমি যদি ত্রিকোণমিতিক অভেদে যাই, চিত্র থাকবে না, তাহলে কিভাবে আসবে, কিভাবে আগাবে দেখো। এখন সাইন স্কোয়ার থিটা সমান না লিখে আমি, সাইন তো আছেই, আমি বের করবো cos এর মান। তাহলে cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 - sin স্কোয়ার থিটা 1 - হাফ হোল স্কোয়ার 1 - 1/4 আসলো 3/4। তাহলে cos থিটা সমান কি হবে, তুমি অবশ্যই রুট ওভার করবে, কিন্তু প্লাস মাইনাস লাগবে, প্লাস মাইনাস আগে দিতে হবে, √3/2। কিন্তু তুমি লিখবে থিটা সূক্ষ্মকোণ, কিন্তু থিটা সূক্ষ্মকোণ প্রথম থিটা এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত, সূক্ষ্মকোণ বলে প্রথম চতুর্ভাগে অবস্থিত, এগুলি লিখতে হবে, প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক। আবার আরো সংক্ষেপ লিখতে পারো, এইটা সবটা লিখতে পারো, অথবা কিন্তু এরকম লিখতে পারো, অথবা দিয়ে, দুই ভাবেই তোমাকে শিখালাম। অথবা cos থিটা নট ইকুয়াল -√3/2, কারণ 0 লেস দেন থিটা লেস দেন π/2। এই ব্যাখ্যাটা যদি দাও তাহলে এটা গ্রহণযোগ্য নয়, ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে এটা অথবা এটা লিখে তুমি মানটা লিখবে। সুতরাং cos থিটা সমান √3/2। তাহলে অনেকগুলো কাজ করলাম আমরা অভেদের সাহায্যে যদি যাই। এখন তুমি যদি cos থিটা বের করছো, sin থিটা বের করা আছে, তাহলে ইজিলি তুমি tan থিটা বের করতে পারো। দেখো আমি যদি tan থিটা নিয়ে আসি, tan থিটা সমান cos থিটা বের করছো, তুমি sec থিটা বের করতে পারো আগেই। sec থিটা সমান কি হবে তাহলে 2/√3। তারপরে tan থিটা সমান কি হবে, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। sin থিটা ছিল হাফ, cos থিটার মান √3/2। এখন যদি আসে হাফ ইন্টু 2/√3 আসতেছে 1/√3। tan থিটার মান 1/√3, তাহলে cot থিটার মান √3। এখন আমরা sin cos sec, sin বের করা আছে, cosec যদি বের করতে চাই তো cosec থিটা সমান 1/sin থিটা ইকুয়াল টু 1/2 মানে 2। এখন দেখো চিত্রে যদি আমরা উপস্থাপন করি তাহলে খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করতে পারি। কিন্তু চিত্র ছাড়া ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে যদি বের করো তাহলে এরকম অনেকগুলো ফাংশনে কাজ করে আসা, তারপরে মান বের করতে হবে।
এখন একটা উদাহরণ দিলাম প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। এখন থিটা যদি তোমার ঋণাত্মক মানে দ্বিতীয় চতুর্ভাগে যায়, তৃতীয় চতুর্ভাগে যায়, সেই ক্ষেত্রে কেমন হবে তোমার, এটা তুমি একটু দেখাই, তুমি নিজেই পারবে হয়তো। আমার সময় শেষের দিকে চলে আসছে, একটু যদি দেখাই তোমাকে। মনে করো থিটাটা স্থূলকোণ, থিটা হবে স্থূলকোণ, তাহলে কি হবে এখানে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, এরকম। তো চিত্রটা যদি এইভাবে উপস্থাপন করো এইখান থেকে, তাহলে পি এম, এখানে থিটা, তাহলে এখন যদি দেওয়া থাকে সাইন থিটা সমান, অথবা দিলাম টেন থিটা দিয়ে, টেন থিটা সমান -½ এরকম দেওয়া থাকলো। তো তুমি টেন থিটা সমান কি জানো, লম্ব বাই ভূমি। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব এটা, লম্ব উপরেরটা, তাহলে 1 তুমি দেখতে পাচ্ছ, মানে উপরের দিকে, ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক, তাহলে 1, আর এটা বাম দিকে, তাহলে -2। এখন তুমি ইজিলি যে কোনো অনুপাতের মান বের করবে। আর এটা কি হবে, তো আগের মতোই যে বিন্দু দেই, তাহলে অপি সমান √1² প্লাস 2² 1 প্লাস 4 ইকুয়াল টু হবে √5, এটার মান √5। এখন তিনটা তুমি মান পেয়ে গেছো, তাহলে অবশ্যই তুমি টেন থিটার মান দেওয়াই আছে, তো বাকি অনুপাতগুলো ইজিলি বের করতে পারবে। তো আমরা মনে করি থিটার বিভিন্ন অবস্থানের জন্য, বিভিন্ন কোণের জন্য বিভিন্ন অবস্থানে অবস্থিত হবে। তো সেই ক্ষেত্রে তুমি এরকম চিত্র উপস্থাপন করে খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারো, বা গণিত যখন তোমার কোনো প্রবলেম দেওয়া থাকবে সেখানেও তুমি এই মানগুলি ইউজ করে সহজেই অঙ্ক সলভ করতে পারো। তো যেহেতু আমাদের সময় শেষের দিকে চলে আসছে, একদম প্রায় শেষ, আমি আশা করব এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তুমি করতে পারবে। আমরা আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টার নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এখানে যেহেতু প্রথমেই শুরুটাই ছিল ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোর সীমা, লিমিটেশন, তো তোমাদের পড়াশোনাটা হবে আনলিমিটেড। এরকম পড়াশোনা করে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। সবাই ভালো থাকো, এই শুভকামনায়। ধন্যবাদ সকলকে।